বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমাদের পরিণতি ও সুশাসন পরিচিতির প্রথম অধ্যায়ের যে টপিকস আলোচনা করব সেটা হচ্ছে পরিণতি ও সুশাসন পরিধি ও বিষয়বস্তু। পরিণতির পরিধি ও বিষয়বস্তু। তা আমি পূর্বেই যে কথাগুলো তোমাদেরকে বলেছিলাম যে পরিণতি কি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আশা করি তোমাদের সকলেই স্মরণ আছে। পরিণতি বলতে আমরা কি বুঝবো? পরিণতি হচ্ছে মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর যে মুখ্য উদ্দেশ্য, নাগরিকদের জীবনের যে মুখ্য উদ্দেশ্য, সেই মুখ্য উদ্দেশ্যগুলোর আলোচ্য বিষয় কোথায় আলোচিত হয়ে থাকে? পরিণতিতে আলোচিত হয়ে থাকে। এই জন্য আমরা কি বলে থাকি যে পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ এখানে নাগরিকদের জীবন যতদূর বিস্তৃত, অর্থাৎ নাগরিকদের জীবনের যা কিছু স্পর্শ করে, নাগরিক কার্যাবলীকে যা কিছু স্পর্শ করে, পরিণতি ও সুশাসনের বা পরিণতির পরিধি ততদূর পর্যন্ত সম্প্রসারিত বা বিস্তারিত। এটাই আমাদের মূল আজকে আলোচ্য বিষয় যে পরিণতি সুশাসন কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, বা এই পরিধির মধ্যে নাগরিকদের যে কার্যাবলীগুলো আছে, নাগরিক জীবনের যে যাবতীয় দিকগুলো আছে, রাজনৈতিক প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়বস্তুগুলো, সেগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলেই পূর্বের যে ক্লাসের ধারা ছিল সেই ধারা অনুযায়ী যদি স্মরণ করো, একটু বাসায় অধ্যয়ন করে থাকো, সেই অধ্যয়নের প্রেক্ষিতে দেখতে পাবে যে আমাদের এই আলোচনাগুলো কোনোটা থেকে কোনোটা কিন্তু আলাদা না, এবং কোনো খুব কঠিন জিনিস না। আমরা এই জিনিস খুব সাবলীলভাবে, সুন্দরভাবে, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করা যায়, এই বিষয়গুলো তোমাদেরকে খুব গভীরভাবে যে অধ্যয়ন করতে হবে তা না। সব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই অধ্যয়নটি আসলে খুব সাবলীল এবং সুন্দর একটি অধ্যয়ন, যা আমরা আমাদের আনন্দের সঙ্গে অনুভব করতে পারি, অধ্যয়ন করতে পারি। তোমরা সকলেই যদি নিয়মিত রেগুলার এই ক্লাসগুলো করো, তাহলে কি হবে? আমাদের পড়াগুলো খুব সহজলভ্য হবে এবং সকলের কাছে খুব আনন্দদায়ক হবে। আমরা যত এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করি না কোনো, হয়তো তোমার সঙ্গে আমাদের কবে দেখা হবে এই ব্যাপারটা জানা নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত এই ক্লাসগুলো করব এবং আশা করি তোমরা সকলেই এখানে উপকৃত হবে। তাহলে আমরা যে আলোচনা করছিলাম যে পরিণতির পরিধি ও বিষয়বস্তু, এই নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কারণ এখানে আমাদের নাগরিক জীবনের যাবতীয় যা কিছু আছে, কার্যাবলী, সামাজিক, রাজনৈতিক, অর্থাৎ নাগরিক জীবনকে যা কিছু স্পর্শ করে, তাই আমাদের পরিণতি বা বিষয়বস্তুকে সম্প্রসারিত করেছে বা বিস্তৃত করেছে। এবার আমরা আসবো যে কতগুলো পয়েন্ট আছে বা টপিকস আছে যে বিষয়গুলোর ভিত্তিতে আমরা এই পরিধি বা বিষয়বস্তুগুলো আলোচনা করতে পারি। যে 1 নম্বর পয়েন্ট কি ছিল আমাদের? যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। 1 নম্বর টপিক যেটা আমাদের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের পূর্ণাঙ্গ এবং উন্নত জীবনযাপনের জন্য যাবতীয় যে বিষয়বস্তুগুলো অনুধাবন করার হয়, যে বিষয়গুলো প্রয়োজনীয়তা অনুভব করে, সেই বিষয়গুলো আমরা কোথায় পেয়ে থাকি? রাষ্ট্রে পেয়ে থাকি। এই রাষ্ট্র কি করে? নাগরিকদের যে প্রকৃতি, নাগরিকতা বিলোপ বা সুনাগরিকতা অর্জনের যে পদ্ধতি, একজন নাগরিকের যে সুনাগরিক হিসাবে যে গুণগুলো বা সচেতনতা, সামাজিক বা রাজনৈতিকভাবে যে সচেতনবোধগুলো আছে, এই সচেতনবোধগুলো কি করে? আমাদের একটা রাষ্ট্রের মানটাকে, গুণগত মানকে মহীয়ান করে তোলে। তাহলে একজন সুনাগরিক কিন্তু রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। সেই দায়িত্ব কর্তব্য পালনের ব্যক্তি দেখা যাচ্ছে আমরা রাষ্ট্র কিভাবে সুমহান করে, মহীয়ান করে তোলা যেতে পারে, যদি আমরা আমাদের সুনাগরিকতার পদগুলো অর্জন করতে পারি। পরিণতি সুশাসন কি করে? আমাদের এই পরিধি বিষয়বস্তু আমরা দেখবো যে আমরা একজন নাগরিকের কিভাবে নাগরিকতা অর্জন করতে পারে, নাগরিকতা বিলোপের যে পদ্ধতি, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই বিষয়গুলো আমরা এই পরিণতি সুশাসনের মধ্যে অধ্যয়ন করতে পারি। এই পরিণতির পরিধি বা বিষয়বস্তুর মধ্যে আমরা, অর্থাৎ নাগরিকের জীবনের যে শুরু থেকে শেষ পর্যন্ত, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, অতীতে কিরূপ ছিল জীবনযাত্রা, ভবিষ্যতে কিরূপ হতে পারে, বা বর্তমানে কিরূপ আছে, এই বিষয়গুলো আমরা পরিণতি ও সুশাসনের মধ্যে, পরিধি ও বিষয়বস্তুর মধ্যে আলোচনা করে থাকি। এই জন্য আমাদের প্রথম পয়েন্টের আলোচনা বিষয় হচ্ছে যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তারপরে দ্বিতীয় পয়েন্টে আমরা আসবো। দ্বিতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে? মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। যে মানব সভ্যতার আদি এবং অকৃত্রিম সংগঠন হিসেবে আমরা পরিবারকেই জেনে থাকি। সে আমাদের আদিকালেও পরিবারে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। পরিবারের কিন্তু কোনো বিলুপ্তি নেই। এই পরিবার কি করে? মানব সভ্যতার আদি সংগঠন হিসেবে পরিবারকে আমরা চিহ্নিত করতে পারি। এই পরিবার কি করে? সম্প্রসারিত হয়ে বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্টি করে বা উৎপত্তি লাভ করে। তাহলে এই রাষ্ট্রগুলো, রাষ্ট্রের যে উপাদান, রাষ্ট্রের যে গঠন প্রকৃতি,
পরিবারের যে গঠন প্রকৃতি, সমাজের যে গঠন প্রকৃতি, সমাজের যে প্রকারভেদ, উৎপত্তি, বিকাশ, এই ব্যাপারগুলো আদি যে সংগঠনগুলো ছিল মানব সভ্যতার, সেই আদি সংগঠনগুলো অর্থাৎ পরিবার সম্প্রসারিত হয়ে রাষ্ট্র, সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলোর উৎপত্তি, প্রকারভেদ, সংজ্ঞা, এদের বিভিন্ন দিক বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো যে নাগরিকের জীবনগুলো কোন পদ্ধতিতে প্রবাহিত হচ্ছিল বা কিভাবে আমাদের জীবন পরিচালিত হচ্ছিল। এই জন্য 2 নম্বর পয়েন্টটা আমরা কি বলছি, মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করা হয়। কোথায়? পরিধির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে। তাহলে পরিধি বিষয়বস্তু 1 নম্বর হলো যে আমাদের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। তাহলে নাগরিকতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা বা নাগরিকতা বিষয়ক যে আলোচনা সবই কিন্তু আমাদের কাকে নিয়ে? নাগরিকদেরকে নিয়ে। তাহলে এগুলো আমরা এই পরিধি বিষয়বস্তু আমরা পরিণতির মধ্যে আলোচনা করে থাকি। 3 নম্বর পয়েন্টটা আমাদের হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে আমরা কিন্তু সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে অনেকগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু আমরা প্রথমত বলছি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র। সময়ের বিবর্তনের ধারা দেখা যাচ্ছে রাষ্ট্র কিন্তু বিভিন্নভাবে বিবর্তিত হচ্ছে। তাহলে এই রাষ্ট্রের যে উপাদান, রাষ্ট্রের যে প্রকারভেদ, রাষ্ট্রের যে সংজ্ঞা বা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে, এই বিষয়গুলো আমরা কোথায় আলোচনা করব? আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রে আলোচনা করে থাকবো, এবং সেটা কোথায় আছে? আমাদের পৌরনীতি অধ্যয়ন করলে আমরা জানতে পারবো। তারপর রাষ্ট্রের পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের কি শাসনতান্ত্রিক উপাদান আছে কিছু। শাসনতন্ত্র বলতে আমরা কনস্টিটিউশন বা সংবিধানকে বুঝি। এই সংবিধান কিভাবে উৎপত্তি লাভ করলো, সংবিধানের প্রকারভেদ, সংবিধানের সংজ্ঞা বা সংবিধানের কি কি বিষয়বস্তু আছে, সেগুলো আমরা এই পৌরনীতি অধ্যয়ন করলে জানতে পারবো। এই পরিধি বা বিষয়বস্তুর মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত আছে। আবার দেখা যাচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনৈতিক দল আছে, নির্বাচন আছে, নির্বাচক মণ্ডলী আছে, জনমত আছে, অর্থাৎ আমাদের নাগরিক জীবনের যাবতীয় যে বিষয়বস্তুগুলো বা বিভিন্ন যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সবগুলোই আমরা কোথায় আলোচনা করে থাকি? এই পরিণতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে আলোচিত হয়ে থাকে। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে আমরা প্রথমত কি বুঝবো? যে রাষ্ট্রকে। রাষ্ট্রের মধ্যে কি? সংবিধান, তারপর রাজনৈতিক দল, রাজনৈতিক দলের উপাদানগুলো, রাজনৈতিক দল প্রকারভেদগুলো, তারপর নির্বাচন, নির্বাচক মণ্ডলী, শাসনতান্ত্রিক যে বিভিন্ন উৎপত্তিগুলো কিভাবে হলো, এই বিষয়গুলো আমরা কোথায় আলোচনা করে থাকবো পরিণতির মধ্যে যে পরিধি বিষয়বস্তু আছে সেই অধ্যয়নের মধ্যে আমরা এই আলোচনাটা করতে পারি। তৃতীয়ত আমরা রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্ব কি বোঝায়? তত্ত্ব মানে কি? বিভিন্ন মতবাদগুলো, বিভিন্ন মতবাদের যে বিশ্লেষণগুলো আছে সেই তত্ত্বগুলো নিয়ে আমরা কি করবো? আলোচনা করে থাকবো। রাজনৈতিক তত্ত্ব বলতে বিশেষত রাজনীতির সাথে জড়িত বা রাজনৈতিক তত্ত্ব আমাদের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের যে মতবাদগুলো আছে তারা যে বিভিন্ন তত্ত্বগুলো দিয়ে গিয়েছে, যেমন প্লেটো, এরিস্টটল, পলিবিয়াস, সক্রেটিস, মন্টেস্কু, তারপরে মেকাইভেলি, অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা আমরা ধীরে ধীরে যত অধ্যয়ন করব বা পড়াশোনা করবো ততই তাদের নামগুলো জানতে পারবো। এবং এই রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের জীবনধারায় বিভিন্ন দর্শনের মাধ্যমে, বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমাদের জন্য যে উপাদানগুলো বা যা বিশ্লেষণধর্মী আলোচনাগুলো রেখে গেছে সেগুলো কিন্তু আমাদের এই ছাত্র জীবন আমাদের উপলব্ধি করার জন্য বা আমাদের যে বিভিন্ন উপাদান জানার জন্য সহায়ক হিসাবে কাজ করে। এবং এই রাষ্ট্রবিজ্ঞানীদের যে তত্ত্বগুলো আছে অর্থাৎ মতবাদগুলো আছে সেই রাজনৈতিক তত্ত্ব হিসাবে সেই মতবাদগুলো আমরা এই পরিণতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে আলোচনা করে থাকি। এবং এখানে আমরা অনেক রাষ্ট্রবিজ্ঞানীর বিভিন্ন তত্ত্ব বা রাজনৈতিক যে তত্ত্বগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। তারপর আছে আমাদের আরেকটা আলোচনা বিষয় যেটা আছে যে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। বিমূর্ত কি? আমরা সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো জানি, কিন্তু বিমূর্ত বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারি না বা জানতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়। বিমূর্ত বলতে আমরা কি বুঝি? যে জিনিসটাকে আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পারি না বা হাত দিয়ে ধরতে পারি না। তাহলে কি হচ্ছে? বিমূর্ত মানে আমাদের কল্পনা জগতের বা যে জিনিসগুলো আমরা অনুভব করছি, প্রতিনিয়ত জানছি, সেই জিনিসগুলোকে আমরা বিমূর্ত বিষয় বলি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের অধ্যয়নের মধ্যে আছে আইন। আইনকে কিন্তু আমরা চোখে দেখি না, কিন্তু আইন মান্য করতে আমরা সকলেই বাধ্য বা আইনকে আমরা মেনে চলি। আইনটা একটা বিমূর্ত বিষয়। আর যেমন সেখানে আমরা কি অধ্যয়ন করবো? যে আইনের সংজ্ঞা কত প্রকার হতে পারে বা আইনের প্রকারভেদ কত প্রকার আছে। আইনের বিভিন্ন সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। আইনের তারপরে প্রকারভেদ আছে, আইনের যে প্রয়োজনীয়তা আছে, আইন ভঙ্গ করলে আমাদের কি হতে পারে, আইনের পাশাপাশি নৈতিকতার সাথে আইনের কি সম্পর্ক,
অর্থাৎ আমাদের আইনটা কিন্তু নৈতিকতার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমাদের ভালো যে নৈতিকতা বা খারাপ যে গুণাবলীগুলো আছে, এই গুণাবলীগুলো কিন্তু আইনের সৃষ্টি। অর্থাৎ আইন এখানে আমাদের বিমূর্ত বিষয় হিসেবে কাজ করে, যে আইন বা নৈতিকতাকে আমরা কিন্তু চোখে দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। তাহলে আমরা এখানে এই বিমূর্ত বিষয়টিও আলোচনা করে থাকি। আবার যেমন বলা হচ্ছে স্বাধীনতার প্রকারভেদ, স্বাধীনতা রক্ষার যে বিভিন্ন কবচগুলো আছে বা স্বাধীনতার প্রয়োজনীয়তা, এগুলো আমরা কিন্তু এই পৌরনীতি সুশাসনের পরিধি বা বিষয়বস্তুর মধ্যে আলোচনা করতে পারি বা করে থাকি। এবার দেখা যাচ্ছে যে আইনের সঙ্গে আমাদের স্বাধীনতার কি সম্পর্ক, স্বাধীনতার সঙ্গে আইনের অবশ্যই একটা সম্পর্ক আছে, সেগুলো আমরা পৌরনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে আলোচনা করব। তারপর আছে যে সাম্যকেও কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পারি না। সাম্য মানে যে সমান, এই বিষয়টা আমরা পরে বিস্তারিত আলোচনা করব, যে সাম্যকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা সাম্য জিনিসটাকে সকলেই মেনে চলি বা অনুভব করি। সাম্যের সঙ্গে স্বাধীনতার একটা সম্পর্ক আছে। তাহলে সাম্যের প্রকারভেদ কি, সাম্যের সংজ্ঞা কি, সাম্য কি, এই বিষয়গুলো আমরা কোথায় আলোচনা করব? পৌরনীতি এবং যে সুশাসনের মধ্যে এর পরিধি বা বিষয়বস্তুর মধ্যে এই বিষয়টা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা করে থাকবো। বা আমরা কি করি, তাহলে বলা হচ্ছে যে পরিণতি কি করে, আমাদের যে রাজনৈতিক ও সামাজিক যে বিমূর্ত বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে। তাহলে বিমূর্ত বিষয় কি, তোমাদের কাছে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে বিমূর্ত বিষয় বলতে আমরা আইন, স্বাধীনতা, সাম্য বা নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, যে অর্থাৎ যে বিষয়গুলোকে আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি, যেগুলো আমরা মান্য করে চলি, চিরাচরিতভাবে চলে আসে, সেই বিষয়গুলোকে আমরা বিমূর্ত বিষয় বলে আখ্যায়িত করতে পারি। তাহলে পরিণতি এমন একটি বিষয় যেখানে আমাদের নাগরিকতার পাশাপাশি নাগরিক জীবনের যে বিমূর্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক যে বিমূর্ত বিষয় সেগুলো আমরা কোথায় আলোচনা করে থাকবো? পরিণতির এই যে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়, এগুলো আমরা পরিণতি বা বিষয়বস্তুর মধ্যে আলোচনা করে থাকি। তারপর আছে আমাদের নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে। আমরা একজন আদর্শ নাগরিক হিসেবে প্রথমে আমরা কোথায় বসবাস করি? ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এইভাবে দেখা যাচ্ছে আমরা কি করি, ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হই। তাহলে আমাদের এই যে স্থানীয় দিকগুলো, আমরা এর উৎপত্তি বা প্রভাবিত বা এর যে বিভিন্ন প্রকৃতি, এর অর্থ, এখানে আমাদের জীবনযাত্রার মান কীরকম হতে পারে, এই বিষয়গুলো আমরা কোথায় আলোচনা করব? পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে। যে নাগরিকতার স্থানীয় দিক বলতে আমরা যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপর হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ। তাহলে এই জেলা পরিষদের যে গঠন ক্ষমতা কার্যাবলী, উপজেলা পরিষদের, ইউনিয়ন পরিষদের, এদের গঠন ক্ষমতা কার্যাবলী বা এদের যে বিভিন্ন যে সংগঠনের যে দায়িত্বগুলো আছে, কর্তব্যগুলো আছে, কিভাবে পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো আমরা নাগরিকের স্থানীয় দিক হিসাবে আলোচনা করে থাকি। তারপর বলা যে তার একটা যে পয়েন্ট আছে তোমাদের নাগরিকতার জাতীয় দিক। নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে ভাষা, আমরা যেমন একজন স্থানীয় নাগরিক, পাশাপাশি আমরা একটা রাষ্ট্রের জাতীয় রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কিন্তু বসবাস করি। যেমন জাতীয় দিকগুলো কোনগুলো, আমাদের যে বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পটভূমিগুলো আছে, বিভিন্ন অগ্রগতির যে বিকাশ ধারার যে ধাপগুলো আছে, ধাপে ধাপে আমরা কিভাবে সামনের দিকে অগ্রগতি লাভ করলাম, বিভিন্ন যে রাজনৈতিক যে নেতাদের যে বিভিন্ন জাতীয় দিকগুলো আছে সেগুলো আমরা কোথায় আলোচনা করব? এই যে নাগরিকতার যে জাতীয় দিকগুলো আছে এখানে আমরা আলোচনা করে থাকবো। অর্থাৎ একটা রাষ্ট্রের যে জাতীয় দিকের বিভিন্ন ধাপগুলো আছে, স্বাধীনতা কিভাবে অর্জিত হলো, বিভিন্ন যুদ্ধগুলো কিভাবে সংগঠিত হলো, অথবা একটা রাষ্ট্রের যে জাতীয় যে সংহতি, স্থপতি, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা জাতীয় দিকগুলো আমাদের রাষ্ট্রের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, নাগরিকের জীবনের সঙ্গে। তাহলে নাগরিকতার স্থানীয় দিকের পাশাপাশি জাতীয় দিকগুলো আমরা পরিণতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে আলোচনা করে থাকি। তারপরে বলা যেতে পারে আমরা আরেকটা পয়েন্ট আছে যে নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা করা হয়। আমরা দেখলাম কি, এর আগে দেখলাম যে নাগরিকতার স্থানীয় দিক, নাগরিকতার জাতীয় দিক, এবার হচ্ছে আন্তর্জাতিক রূপ। তাহলে কি হচ্ছে, আমরা বর্তমানে স্থানীয় বা জাতীয় দিকের অনেক ঊর্ধ্বে যে আমরা কি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু আমাদের সীমানা ছড়িয়ে পড়েছে। যেমন বলা যেতে পারে আমরা কি করি, যে আমাদের জাতীয় বা স্থানীয় পর্যায় অতিক্রম করে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটি রাষ্ট্র, যেমন জীবনের ক্ষেত্রে আমরা কেউ কাউকে ছাড়া এককভাবে বসবাস করতে পারি না, কোনো মানুষ একাকী বসবাস করতে পারে না, কোনো পরিবারে নিঃসঙ্গভাবে কেউ থাকতে পারে না, তেমনি
কোনো রাষ্ট্র পৃথিবীতে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন না করে থাকতে পারে না। অর্থাৎ সময়ের বিবর্তনের ধারায় আজকে দেখা যাচ্ছে কি একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিভিন্ন সন্ধি স্থাপন, যে আন্তর্জাতিক করার, যে কাছের প্রতিবেশী রাষ্ট্র বা দূরের রাষ্ট্র সকলের সঙ্গে কোনো না কোনো সামাজিক বা রাজনৈতিক সম্পর্কে আমরা জড়িয়ে পড়েছি। তাহলে নাগরিকের যে আন্তর্জাতিকতার রূপগুলো আছে এগুলো আমরা কোথায় আলোচনা করে থাকি? পরিণতির পরিধি এবং বিষয়বস্তুর মধ্যে আমাদের আলোচিত হয়ে থাকে। তাহলে আমরা আন্তর্জাতিকতার দিক কি? আমরা এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের যে সম্পর্ক, অর্থাৎ নিজের গণ্ডির সীমানা পেরিয়ে আমরা বহির্বিশ্বের সঙ্গে আন্তর্জাতিকতার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বলা হচ্ছে আমাদের স্থানীয় বা আঞ্চলিক যে সংঘগুলো আছে তার সঙ্গে আমরা কি করি? সম্পর্ক স্থাপন করি। এই জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতিসংঘের কথা সবাই জানি, যে জাতিসংঘ কি করে? আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে, বহু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সামাজিক বা রাজনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা বিভিন্ন ভূমিকা পালন করে। তেমনি আমাদের সামাজিক বা রাজনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু আঞ্চলিক প্রতিষ্ঠানও তৈরি হয়েছে। সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আরো জানতে পারবো, যে আঞ্চলিক প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘের সঙ্গে আমাদের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকম সম্পর্ক আমরা জড়িয়ে আছি। তাহলে আমরা কেউ একাকী বসবাস করতে পারি না, বা কোনো নাগরিক তার জীবনকে একাকীভাবে নিয়ে যেতে পারে না। আমাদের নাগরিক জীবনের পূর্ণাঙ্গতা অর্জন করার জন্য অবশ্যই আমরা যেমন স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, অর্থাৎ আমরা বহির্বিশ্বে নিজের গণ্ডির সীমানা পেরিয়ে বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কের সঙ্গে সকলে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিভাবে উৎপত্তি লাভ করলো, তাদের উপাদানগুলো কি, তাদের প্রকৃতি কি, তাদের কার্যাবলী কি, সংগঠনগুলো যে এক রাষ্ট্রের সঙ্গে আর এক রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কিরূপ অবস্থা সৃষ্টি করে, এই অবস্থাগুলো কিন্তু বা এই ঘটনাগুলো বা সংগঠনের যে কার্যাবলীগুলো এগুলো জানতে গেলে আমাদের পরিণতি অধ্যয়ন করতেই হবে। এবং সেই অধ্যয়ন করার জন্য আমরা কোথায় আসলাম? যে পরিণতি এবং বিষয়বস্তু আলোচনা করতে গেলেও আমরা এই বিষয়গুলো জানতে পারবো। এরপর আমাদের আছে যে নাগরিকতার অতীত নিয়ে আলোচনা করে। নাগরিকতার অতীত কি? আমরা নাগরিক হিসাবে আমরা অতীতে কিরূপ ছিলাম, আমাদের জীবনযাত্রার মান কিরূপ ছিল, অতীতে আমাদের নাগরিকের অর্জনের পদ্ধতি কিরূপ ছিল, বিলোপের পদ্ধতি কিরূপ ছিল, কিভাবে আমরা সুনাগরিক অর্জন করতে পেরেছিলাম, সেই অতীতের যে নাগরিক দিকগুলো সেগুলো নিয়ে পরিণতির মধ্যে আলোচিত হয়। পরিণতি ভবিষ্যৎ করলে আমরা সেটা জানতে পারবো। তারপরে আমরা আর একটা পয়েন্ট আছে যেটা আমাদের নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা করা। নাগরিকতার বর্তমান কি? আমরা বর্তমানে কিরূপ জীবনযাপন করছি, আমাদের জীবনযাত্রার মান কিরকম, আমাদের নাগরিকদের যে অধিকারগুলো, কর্তব্যগুলো বর্তমানে কিরূপ আছে, এই বিষয়গুলো আমরা কোথায় আলোচনা করে থাকি? পরিণতি, পরিধি এবং বিষয়বস্তুর মধ্যে আলোচনা করে থাকি। তারপর আরেকটা পয়েন্ট যেটা আছে আমাদের নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নাগরিকদের জীবন মান কিরকম হতে পারে, নাগরিকদের জীবনের উপাদানগুলো কিরকম হতে পারে, তারপরে নাগরিকের অধিকার কর্তব্য কিরকম হতে পারে, এই ভবিষ্যৎ বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করতে গেলে কোথায় ফিরে আসবো? আবারও সেই পরিণতির মধ্যেই ফিরে আসতে হবে। পরিণতির পরিধি এবং যে বিষয়বস্তু আছে এগুলো আলোচনা করলে আমরা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাবতীয় যে দিকগুলো আমরা সেগুলো এখানেই আলোচনা করে থাকি, বা এগুলো আমরা অধ্যয়ন করলেই নাগরিকের সেই অতীতকালে কিরূপ ছিল, বর্তমানে কিরূপ আছে এবং ভবিষ্যতে কিরূপ হতে পারে, এই জীবন অধ্যয়নগুলো আমরা করলেই আমরা সহজ বিষয়টা উপলব্ধি করতে পারি। তারপর আমরা আর একটা পয়েন্ট আছে আমাদের, যেমন নাগরিকতার যে রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা। রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা কি? আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে আলোচনাগুলো আছে, পলাশির যুদ্ধ, রাষ্ট্রের যে উপাদানের যে রাষ্ট্র তৈরির ক্ষেত্রে বা রাষ্ট্র উৎপত্তির ক্ষেত্রে আমাদের পলাশির যুদ্ধের বিশেষ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1857 সালের 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহের যে ঘটনাবলী সেগুলো আমরা এখানে অনুধাবন করে থাকি। তারপর বলা যেতে আমাদের 1905 সালের বঙ্গভঙ্গ, 54 সালে নির্বাচন, 40 সালে লাহোর প্রস্তাব, 66 সালে 6 দফা কর্মসূচি, সর্বশেষে আমাদের মুক্তিযুদ্ধ, এই ঘটনাবলীগুলো আমরা কোথায় আলোচনা করে থাকবো? পরিণতির
পরিধি বা বিষয়বস্তুগুলো আলোচনা করলেই জানতে পারবো। অর্থাৎ বিভিন্ন যে রাজনৈতিক ঘটনাগুলো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই ব্যাপারগুলো আমাদের অতীতে কীরূপ ছিল, এই ব্যাপারগুলো আমরা কোথায় আলোচনা করে থাকবো, যে আমাদের পরিণতির পরিধি বা বিষয়বস্তুগুলো আলোচনা করলেই জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আরেকটা টপিক তোমাদের জানাচ্ছি, সাংবিধানিক অগ্রগতির বিষয়ক আলোচনা। সাংবিধানিক অগ্রগতি, একটা রাষ্ট্র থাকতে গেলে অবশ্যই সংবিধানের প্রয়োজন আছে। সেই রাষ্ট্রের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারবো। সাংবিধানিক অগ্রগতি মানে আমাদের সংবিধানের বিকাশ ধারার ক্ষেত্রে সংবিধানের উৎপত্তি, সংবিধানের প্রকারভেদ, সংবিধানের শ্রেণীবিন্যাস। একটা সংবিধান তৈরি করতে গেলে ব্রিটিশ উপনিবেশ আমলের সংবিধানটা বা শাসনতন্ত্র কীরকম ছিল, বর্তমানে কীরকম আছে, এবং এর সঙ্গে আমাদের কোন জিনিসগুলোর প্রয়োজনীয়তা আছে, সেই বিকাশ ধারাগুলো আমরা কোথাও আলোচনা করব। পরিণতি এবং সুশাসনগুলো আলোচনা করতে গেলে, বিশেষ করে পরিণতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা করলেই আমরা জানতে পারবো যে এখানে আমাদের সংবিধানের অগ্রগতির ধারাগুলো কিভাবে আলোচিত হতে পারে। এই আলোচনাগুলো আমরা অবশ্যই পরিণতি এবং সুশাসনগুলো আলোচনা করলে জানতে পারবো। তাহলে আমরা উপরের আলোচনা, যে আলোচনাগুলো এতক্ষণ পর্যন্ত করলাম, এই আলোচনাগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি কি, পরিণতি মূলত কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অর্থাৎ আমাদের নাগরিক জীবনকে যা কিছু স্পর্শ করে, আমাদের জীবনকে যা কিছু স্পর্শ করে, আমাদের জীবনের কার্যাবলীকে যা কিছু স্পর্শ করে, পরিণতির পরিধি ও বিষয়বস্তু ততদূর পর্যন্ত সম্প্রসারিত বা বিস্তৃত হতে পারে। এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে পরিণতি কিন্তু নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা যেতে পারে। তাহলে আমাদের পরিণতির পরিধি ও বিষয়বস্তুর মধ্যে যে টপিকসগুলো, পয়েন্টগুলো আছে, সে পয়েন্টগুলো কি ছিল? প্রথম ছিল হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, 2 নম্বর ছিল মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা, তৃতীয়ত বলা যেতে পারে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা, তারপরে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলি আলোচনা, আবার বলা হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা, নাগরিকতার আর বলা হচ্ছে যে আমাদের জাতীয় দিক সম্পর্কে আলোচনা, নাগরিকতার আন্তর্জাতিক যে রূপগুলো আছে সেই আন্তর্জাতিক রূপগুলো নিয়ে আলোচনা করেছি এখানে। আবার দেখা যাচ্ছে আমাদের নাগরিকের অতীত অবস্থান নিয়ে আমরা আলোচনা করেছি, বর্তমান নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যৎ নিয়েও এখানে আলোচনা করেছি। এই বিষয়গুলো তো আমাদের আছে। পাশাপাশি আমরা বিভিন্ন যে রাজনৈতিক ঘটনাবলীগুলো, এগুলো আমরা যত পড়বো, পড়ার মাধ্যমে, আমরা অধ্যয়নের মাধ্যমে বিভিন্ন যে রাজনৈতিক ঘটনাবলীগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। আবার আছে সাংবিধানিক বিষয় যে অগ্রগতি, অর্থাৎ সংবিধানের অগ্রগতি কিন্তু দিন দিন চলেই যাচ্ছে। অর্থাৎ আমরা কি, এই যে ব্রিটিশ আমলের যে সংবিধান ছিল, তারপরে যে স্বাধীনতা আমলে যে আমাদের সংবিধান তৈরি হলো, এবং বর্তমানে যে সংবিধান আছে, এই যে প্রতিনিয়ত আমাদের সংবিধানে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কিছু না কিছু সংযোজিত হচ্ছে, এর প্রকারভেদ আছে, এর বিকাশ আছে, এই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। মূলত আমাদের আজকে আলোচনার বিষয় ছিল পরিণতির পরিধি ও বিষয়বস্তু। এই আলোচনাগুলো আমাদের আজকে মোটামুটি এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং মনোযোগ সহকারে তোমরা সকলে অধ্যয়ন করবে। আল্লাহ হাফেজ।